আসসালামু আলাইকুম। আগামী 21 তারিখে স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ম্যাচ হবে, যেটা আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ। প্রশ্নের জায়গা হচ্ছে এই ম্যাচে বাংলাদেশ দল 4টা পেসার খেলাবে কিনা, এখন বা ওই 4টা পেসার খেলানোর মতন সেই সাহস, সেই শক্তিমত্তা, সেই অ্যাবিলিটি বাংলাদেশ দলের আছে কিনা। আপনি যদি দেখেন এই মাঠ একটা পেচ বান্ধব একটা মাঠ বলা যায়, তবে ওই রকম গ্রিন না। ব্যাটসম্যানরাও এখান থেকে সুবিধাটা পায়। এটার প্রমাণ আমি একটু পরেই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত এই মাঠে পেসাররা বল করে উইকেট পেয়েছেন 65%। ওডিআই ক্রিকেটে সেটা হয়েছে 59% এবং টেস্ট ক্রিকেটে সেটা 75%। তার মানে টি-টোয়েন্টিতে যে ফেস বোলাররা এই পিছে বা এই মাঠের পিছে বল করলে উইকেট পায়, এটার প্রমাণ কিন্তু এখনও পর্যন্ত দেওয়া যায়। আবার এই মাঠে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে, এই বিশ্বকাপে 2024 সালে যে কটা ম্যাচ হয়েছে এই বিশ্বকাপে, অস্ট্রেলিয়া এখানটায় একবার 74 রান করতে পেরেছিল 6 ওভারে, ইংল্যান্ড একবার 3 ওভারে করে ফেলেছিল 50 রান, আবার 10 ওভারে করে ফেলেছিল 126 রান। অবশ্য সেই সিচুয়েশনটা একটু ভিন্ন ছিল, তারা দ্বিতীয় রাউন্ডে যেতে হতো, এই কারণে তারা ওইভাবে রান রেট বাড়ানোর জন্য একটু আক্রমণাত্মকভাবে খেলেছে, তবে তারা খেলেছে এবং সেটা পেরেছে। তার মানে ইংল্যান্ড 10 ওভারে 126 রান করতে পেরেছে এই পিচে বা এই মাঠে। নামিবিয়াও এখানটায় 10 ওভারে প্রায় 80 রান করতে পেরেছে। স্কটল্যান্ড এখানটায় 13 ওভারে 153 রান করতে পেরেছে। তার মানে পেস বোলাররা যেমন এই মাঠে সুযোগ সুবিধা মোটামুটি ভালো পায়, ব্যাটসম্যানরাও যদি ব্যাটিং করতে পারে তারাও কিন্তু রান পায়। বাংলাদেশ টি-টোয়েন্টিতে সর্বশেষ যখন অস্ট্রেলিয়ার সাথে আমাদের যখন খেলা হয়েছিল, তখন বাংলাদেশ মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার, এবং সেইখানটায় 73 রানে আমরা অল আউট হয়ে গেছিলাম। সেইখানটা মাহমুদুল্লাহ রিয়াদের অধিনায়কত্বে আমরা ওই ম্যাচটা খেলেছিলাম। ওই ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রাহককারী ছিলেন শামীম পাটোয়ারি, যিনি আমাদের এই টি-টোয়েন্টি স্কোয়াডে নেই। তিনি 19 রান করতে পেরেছিলেন। নাইম শেখ করেছিলেন 17 সেই ম্যাচে। সেইখানটাতে নাইম শেখও আমাদের এই স্কোয়াডে নেই, এবং রিয়াদ আমাদের স্কোয়াডে একমাত্র তিনিই আছেন এখনও পর্যন্ত। তিনি ওই মাঠে ওই ম্যাচে তিনি 16 রান করতে পেরেছেন। তো আমাদের সর্বশেষ অস্ট্রেলিয়ার সাথে যেই টি-টোয়েন্টি ম্যাচটা আমরা খেলেছি সেটা আমাদের মোটেও ভালো যায়নি, মাত্র আমরা 73 রানে অল আউট হয়ে গেছি। মাঠের আলোচনা বা ফেস বোলারদের উইকেট পাওয়ার যেই পরিসংখ্যান বা যেই পার্সেন্টেজ সেইটা দেখেছেন, আবার ব্যাটসম্যানদের রান করার কারিশমাও যে এখানটায় আছে সেটাও আপনি দেখে ফেলেছেন। আবার বাংলাদেশ যখন 2023 বিশ্বকাপে ভারতের মাটিতে যখন অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল, সেইখানটায় বাংলাদেশের এই টি-টোয়েন্টি স্কোয়াডে যে কয়জন আছেন তাদের মধ্য থেকে আমি অন্তত 4 জনের পরিসংখ্যান খুঁজে পেয়েছি। সেইখানটায় তারা মোটামুটি ভালো রান করেছেন। তাওহিদ হৃদয়, তিনি 79 বলে 74 রানের একটা ইনিংস অস্ট্রেলিয়ার সাথে খেলেছিল সর্বশেষ ওডিআই ম্যাচে, সর্বশেষবার যখন বাংলাদেশ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে। নাজমুল শান্ত, যিনি আমাদের ক্যাপ্টেন, তিনিও 57 বলে 46 রানে একটা ইনিংস খেলেছেন। লিটন কুমার দাস 36 রান করেছেন আমার মনে হয় 45 বলে। তানজিদ হাসান তামিম, যিনি আমাদের ওপেনার, তিনিও 34 বলে 36 রানে একটা ইনিংস খেলেছেন। অস্ট্রেলিয়ার সাথে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে আমরা ভালো করতে পারিনি, কিন্তু সর্বশেষ দেখায়, যদিও সেটা ওডিআই ম্যাচ, সেই ম্যাচে আমরা মোটামুটি ভালো একটা ব্যাটিং করতে পেরেছি। আমাদের ব্যাটসম্যানরা মোটামুটি ভালো একটা রান করতে পেরেছে। এখন এই মাঠের এই যে বাংলাদেশ দল যেই মাঠে খেলবে, সেই মাঠের টসটা খুব ভাইটাল হবে। কারণ আপনি যদি দেখেন এই মাঠে এখনও পর্যন্ত একটা ভোটাভুটি করা হয়েছে একটা অ্যাপসে, সেখান থেকে 71% মানুষ ভোট দিয়েছেন যে বাংলাদেশ যেন টস জিতে আগে ব্যাটিংটা করে, তাহলেই বাংলাদেশ দল জিততে পারবে। এই মাঠের এভারেজ, প্রথম ইনিংসের এভারেজ হচ্ছে 116, দ্বিতীয় ইনিংসের এভারেজ হচ্ছে 109। তার মানে এভারেজে হিসাব করলে আপনি ওই রকমের বেশি রান কিন্তু পাবেন না। তবে 24 সালে এসে মোটামুটি রান হচ্ছে, এটাও কিন্তু বলা বাহুল্য। এই মাঠের সর্বোচ্চ রান হচ্ছে 158 রান এবং সর্বনিম্ন রান হচ্ছে 47 রান। আপনি তাসের ঘরের মতন ভেঙে যেতে পারেন, ধৈর্য সহকারে খেললে, বলের মেরিট অনুযায়ী খেলতে পারলে রানও করতে পারেন। আবার এই মাঠের সর্বোচ্চ চেজ, মানে এই মাঠে 153 রান চেজ করে পরে ব্যাট করা দলও জয় পেয়েছে। আবার এই মাঠে আগে ব্যাটিং করে 120 রান ডিফেন্ডও করে ফেলেছে। তার মানে এই মাঠে আপনাকে খেলতে হলে অবশ্যই মেন্টালি আপনাকে খেলতে হবে। তার কারণ আপনার প্রতিপক্ষ কে বা কারা সেটা দেখার দরকার নেই, আপনি আপনার যেই বেসিক ক্রিকেট আছে সেইটা খেলার চেষ্টা করতে হবে, ধৈর্য সহকারে মাঠে থাকতে হবে। মাঠে থাকতে পারলে রান অবশ্যই আসবে, কম আসুক বেশি আসুক অবশ্যই আসবে। তবে এই মাঠে 130-40 রান হইলে
পরে আমাদের যে বোলাররা মাশাআল্লাহ যে পারফরমেন্সে তারা আছেন, যে ফর্মে তারা আছেন, তারা কিন্তু সেই দিকটায় বিবেচনায় তারা বোলিংটা করতে পারবে। যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে, আমার অন্তত মনে হয় বাংলাদেশের অন্তত 150 রানের টার্গেটে ব্যাটিং করতে হবে। তবে প্রথম 10 ওভারে 60-70 রান আসলেও আমাদের কোনো অসুবিধা নেই, একটা দুইটার বেশি উইকেট হারানো যাবে না। পরবর্তী 10 ওভারে আমরা অন্তত 100 রান বা 90-80 রান করতে পারবো, 8 উইকেট আমাদের হাতে থাকবে তখন। তো এইভাবেই যদি বাংলাদেশ খেলতে পারে আমার কাছে মনে হয় ভালো হবে। তো যেই কথা আমি বলছিলাম যে 4 পেসার বাংলাদেশ খেলানোর সাহস পাবে কিনা, আমার কাছে মনে হয় বাংলাদেশের 4টা পেসার খেলানো উচিত। দেখেন আপনি এই মাঠে হয়তো বাংলাদেশ দল এখন চিন্তা করতেছে যে আমাদের টপ অর্ডাররা ফেল করছে, মিডল অর্ডারের কেউ না কেউ রান করছে, আমাদের বোলাররা মোটামুটি ভালো বোলিং করছে, তো আমরা ম্যাচ জিতছি আলটিমেটলি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বোলারদের মানে সম্মিলিত একটা পারফরমেন্সে। টপ অর্ডাররা আমাদের বরাবরের মতোই সবসময় তারা ব্যর্থ। তবে যদি টপ অর্ডারে কেউ রান পায় তখন আমাদের মিডল অর্ডারের যে একটা এক্সট্রা যে আমাদের ব্যাটসম্যান জাকের হাসান বা জাকের আলী অনিক, তাকে আমাদের দরকার হবে না। সেই জায়গায় আমি শরীফুলকে চাইবো, যেহেতু তিনি বামহাতি পেসার, তিনি কার্যকর হইতে পারেন। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা যেহেতু অনেকটা লম্বা ক্রিকেটার, তারা হয়তো জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টা করবেন, তাদের হয়তো পেশি শক্তিটা ব্যবহার করার চেষ্টা করবেন স্পিনারদের বিরুদ্ধে। সেই ক্ষেত্রে পেস বোলাররা সেখানটা একটু হলেও সফল হতে পারেন। আর এই মাঠে টি-20তে যেই উইকেটগুলো গিয়েছে সেই উইকেটগুলোর 65% উইকেটই পেস বোলাররা নিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।